তাহলে আমি 100 জেসিবি হাইড্রা পগলেন নিয়ে আমি তাহলে বারোই। আমাদের তো লোক নেই, তাহলে একটু আত্মরক্ষা করবো। 100 নিয়ে বার হতে পারি রে, সেই ক্ষমতা দিলীপ মন্ডলের আছে। আমাদের সঙ্গে টক্কর, এই জেলা কারোর টক্কর দেওয়ার মতন ক্ষমতা নেই। এই জেলায় এখনো 19টা এমএলএ আছে। আমাকে ভালোবাসে সবাই। আমার ডাকে ইচ্ছা করলে একসাথে 15-16 জন এমএলএ চলে আসবে। একসাথে যদি আমরা নামি এই জেলায়, পুলিশ হয়ে যাবে। আর 3টে যে বিধানসভা, সাতগাছিয়া, একসাথে সব এমএলএ নেমে পড়বেন, দিয়ে মোটামুটি ধূলিসাৎ করে দেবেন। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল জয়ী এমএলএ হুঁশিয়ারি দিচ্ছেন দিলীপ মণ্ডল, বলছেন বুলডোজার নিয়ে আমিও নামবো। সব এমএলএগুলো কি নামলে ধূলিসাৎটা 207টা দেখবে আপনার দক্ষিণ 24 পরগনার তাণ্ডব? তা তো নয়। কিন্তু বিষয়টা বোঝার আছে এখানে, ক্ষমতার প্রদর্শনটা পরে দেখবেন। ভাবুন যে সরকার করছে বিজেপি, তারপরেও এনাদের হুঁশিয়ারি দেওয়ার স্বভাবটি যায়নি। ফলতার জাহাঙ্গীর ইলেকশন রেজাল্ট আউটের পর থেকে হাফিজ হয়েছিলেন, খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে কমিশন আর পুলিশ প্রোটেকশন দিয়ে বাড়িতে ঢোকানো হলো। তো এটা হচ্ছে বাস্তব। আর যে ডায়লগ মারছেন এটা হচ্ছে হাওয়ায় করে দেবো। 15টা এমএলএ ডাক দিলে আসবে। মমতা ব্যানার্জির মিটিংয়ে কজন এমএলএ গেছিলেন উপস্থিত হতে কালীঘাটে? বাস্তবটা বুঝতে হবে। এই বাস্তব বুঝতে গিয়ে এনাদের এত যে প্রবলেম, মানে এই যে হুঁশিয়ারি মানে কি? ক্ষমতায় টিকে থাকার জন্য হুঁশিয়ারি। তো ক্ষমতায় কেন টিকে থাকতে চাই? কারণ আমরা সুবিধা চাই। সুবিধা কেমন চাই? এই সুজিত বসুর মতো ব্যক্তিদের কাছে সুবিধা দেখুন না, এর থেকে বড় এক্সাম্পল আর কী হতে পারে? আদালতে যখন হাজির করা হয়, ইডির তরফের আইনজীবী যা যা দাবি করেছেন, আমি দেখে তোমার মাথায় হাত। একজন এগরোল বিক্রেতার এত যে ডেভেলপমেন্ট, এটা তৃণমূল কংগ্রেসের হাত ধরে হয়েছে। এবং এমন এমন তথ্য আদালতে পেশ করা হয়েছে যে 21 তারিখ পর্যন্ত ইডি হেফাজতে দেওয়া হয়েছে সুজিত বসুকে। কি অবস্থা! এবং দুর্নীতি কোন জায়গায় গেলে ভাবুন, যে টাইমে করোনা চলছে, যে টাইমে অফিস আদালত বন্ধ, স্কুল কলেজ বন্ধ, মানে ব্যবসা বন্ধ, সেই টাইমে সুজিত বসু ব্যবসা করছেন। ভাবা যায়? ভগবান আছে। দুর্নীতি করতে থাকো, এমন জায়গায় ফাঁদে পড়বে না তুমি বুঝতেই পারবে না, সেই ক্লু থেকে তোমার দুর্নীতি বেরিয়ে চলে আসবে। আদালতে দেখানো হয়েছে ভয়ঙ্কর বিষয়, এবং হাসতে হাসতে ইডি আইনজীবী বলেছেন, অবস্থা দেখুন হুজুর, কোভিড টাইমে যখন রেস্টুরেন্ট অফিস আদালত বন্ধ, তখন সুজিত বসুর ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ নয় কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। ভাই, আপনার একটা রেস্টুরেন্টের টার্নওভার কত বছরে? ভাবুন, দেখানো হচ্ছে যে চাইনিজ রেস্টুরেন্টের অ্যাকাউন্টে ঢুকেছে 1,11,00,000 টাকা। ওনার ছেলে সমুদ্র বসু, যিনি নাকি লকডাউন টাইমে বেঙ্গল ধাবা বিক্রি করেছেন, 1,20,00,000 টাকা। ব্যক্তিগত অ্যাকাউন্টে সুজিত বসুর জমা পড়েছে 2,20,00,000 টাকা। কত টাকার ব্যবসা করেন মানে বছরে এই রেস্টুরেন্ট থেকে? তার মানে কত টাকা তিনি টার্নওভার করেন যে কোটি কোটি টাকা লাভ হচ্ছে, যে টাকা তুলে কোটি কোটি টাকা ব্যাংকে ভরা হচ্ছে। সুজিত বসুর পার্সোনাল অ্যাকাউন্টে 2,20,00,000 টাকা 2010-এ দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান যখন ছিলেন, এটা সিবিআই চার্জ সিটের 11 নম্বর পাতায় সুজিত বসুর ব্যাপারে উল্লেখ করেছেন যে তখন সবথেকে বেশি বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে 329 জনের, তার মধ্যে 150 জন হচ্ছে এই দমদম পুরসভা থেকে, দক্ষিণ দমদম পুরসভা থেকে। ভাবুন, শুধু তাই নয়, অবাক করার তথ্য তো এটা ছিল যে শ্রীভূমিতে একটি বহুতলে সুজিত বসু এবং তার পরিবারের নামে 3টি ফ্লোর রয়েছে, যেটারও সঠিক লেনদেন দেখাতে পারেননি। সুজিত বসু ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে লাস্ট 7 বছরে 8 কোটি টাকার লেনদেন হয়েছে। 8 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, তার মানে বছরে কোটি টাকার উপর ইনকাম হয়েছে না? মানে 7 বছরে 8 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, মানে কোটি টাকার ওপর ইনকাম হয়েছে। 3টি সেল কোম্পানি ছিল সুজিত বসুর, কালো টাকা সাদা করতেন। তাহলে এত টাকা নিয়ে আপনি কি স্বর্গে যাবেন? কত টাকা! আর এই সম্পূর্ণ লেনদেন যেখানে ফেসেছেন এই সুজিত বসু, সেটা হচ্ছে করোনার টাইমে যখন রেস্টুরেন্ট বন্ধ, তখনও রেস্টুরেন্টের ব্যাংক অ্যাকাউন্টে, মানে যেটা হয় এটা বিজনেস অ্যাকাউন্ট থেকে থাকে। আপনারা যখন কোনো বিজনেস খুলবেন তো তার নামে তো করতেই হয় অ্যাকাউন্ট, না যে সেই ব্যবসা, এটা তো অ্যাকাউন্ট হয়। সেই অ্যাকাউন্টে কোটি টাকা ঢুকছে যখন লকডাউনে রেস্টুরেন্ট বন্ধ, মানুষ জমায়েত করতে পারবে না, খাবার বিক্রি হবে না, তখন নাকি কোটি টাকা লাভ করছেন রেস্টুরেন্ট থেকে।
ব্যাস দেখার পর ওই ধরো 21 তারিখ পর্যন্ত হেফাজতে নেওয়া হলো সুজিত বসুকে। সমুদ্র বসু এখন কাঁদছেন, কী করব, দুর্নীতি তো হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, এত অ্যাকশনে সরকার পরিবর্তন হতেই এবং শুভেন্দু অধিকারী পুরো রাজ ধরতে এমন অ্যাকশন নিয়েছেন যে হুঁশ হারিয়ে দেবেন, ঘাম ছুটিয়ে দেবেন। এইবার যে সমস্ত দাগি শিক্ষকরা যারা চাকরি কিনেছিলেন, দেখুন চাকরি বিক্রি যে করছে সে যেমন অপরাধী, যিনি চাকরি কিনছেন সেও কিন্তু সমান অপরাধী। তো এতদিন পর্যন্ত প্রাক্তন সরকার তো চুপ ছিলেন। এইবার শুভেন্দু অধিকারীর সরকার অ্যাকশনে বললেন সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ দাগি শিক্ষকরা যারা চিহ্নিত, যে সিবিআই রিপোর্টকে মান্যতা দিয়েছে এসএসসি, সেই সংখ্যা অনুযায়ী এইবার সুদ সমেত টাকা ফেরত দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তা লাগু হবে। ইনফ্যাক্ট অ্যাকশন নেওয়া হয়েছে যে শিক্ষা দপ্তরের দিক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে জেলা শাসকদেরকে জানানো হয়েছে যে 2016 এসএসসি পরীক্ষায় দাগিদের টাকা ফেরতের অতি দ্রুত প্রক্রিয়া শুরু করতে হবে। যে নির্দেশটি অলরেডি জেলা শাসকের দিক থেকে জেলা স্কুল পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে এবং এটি ধীরে ধীরে প্রধান শিক্ষকদের গ্রুপে সার্কুলেট করা হয়ে গেছে যে ভাই মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপারেশন নাও, টাকা তোমাকে দিতে হবে। বহু হয়েছে যখন জেনুইন চাকরি বিক্রি হচ্ছিল, কোটি কোটি টাকায় লাভ করছিল। এটা অ্যাক্টিভ আর প্যাসিভ বোথ সাইডে এফেক্ট আপনাদেরকে বুঝতে হবে। অ্যাক্টিভলি বুঝুন যে যাদের চাকরি কিনে নেওয়া হয়েছে সেটাও অপরাধ, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। মানে যারা দাগি শিক্ষক, যেমন নবম, দশম, একাদশ, দ্বাদশ 1806 জন, গ্রুপ সি গ্রুপ ডির শিক্ষকরা হচ্ছেন আপনার 3512 জন, এনাদেরকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে। প্যাসিভ ইম্প্যাক্ট কী পড়বে? যে নেতারা এনজয় করেছেন, যে নেতারা টাকা নিয়েছেন, দিন তাদেরকে প্রেশার যে ভাই টাকা ফেরত দাও। তোমার পজিশন আছে না নেই, তোমার সরকার আছে না নেই, তুমি কি করেছো, কাকে টাকা দিয়েছো আমার জানার দরকার নেই। প্রেশার পড়েছে সেই শিক্ষকদের ওপর যারা দাগি, তাদের এবার সময় এসেছে যে নেতারা টাকা খেয়েছে, যে এজেন্টরা টাকা খেয়েছে, যাদেরকে টাকা দিয়েছেন, তাদেরও গলা চেপে ধরো। কারণ শুভেন্দু অধিকারী ছোড়নেওয়ালা নেই, উনি বলেন না উনি টাকা নেবেন, এটা ভ্যালিড। যে ব্যক্তি জেনুইনভাবে পরীক্ষা দিয়েছেন অথচ জমি হয়তো বিক্রি করে টাকাটি দিতে পারেননি, তার চাকরি খাওয়া হয়ে গেছে, তার চাকরি বিক্রি হয়ে গেছে, তার বয়সও পার হয়ে গেছে, তাহলে সত্য আপনাকে করতে হবে। আজকে ডিএ আন্দোলনকারীদের কষ্ট ভাবুন, জেনুইন টাকা চাইছেন অথচ সুপ্রিম কোর্টে এতদিন পর্যন্ত চটির তলাটা ঘিসে গেছে সুপ্রিম কোর্ট দৌড়াতে দৌড়াতে। এমনি সরকার বিরুদ্ধে ওনারা যাননি, এত কষ্ট দেওয়া হয়েছে। তো আজ সময় এসেছে। শুধু তাই নয়, আমি তো বলবো যে কজন মন্ত্রী শপথ নিয়েছেন, অর্থাৎ যারা কাগজে কলমে কাজ শুরু করেছেন, তারা প্রত্যেকেই অ্যাকশনে। শুধুমাত্র আমি শুভেন্দু অধিকারীর কথা কেন বলবো, আমি আপনাদেরকে জানাই বেআইনি মাদ্রাসা এবং ভুয়ো শংসাপত্র নিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। এনাকে দায়িত্ব দেওয়া হয়েছে না, ইনি হচ্ছেন মাদ্রাসা শিক্ষা, রাজ্যের মাদ্রাসা শিক্ষা এবং আদিবাসী উন্নয়নের মন্ত্রী হিসেবে ইনি দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্বে আসতেই বললেন, নির্দেশ দিয়েছেন যে রাজ্যে যত ভুয়ো এবং বেআইনি মাদ্রাসা চালু রয়েছে তাদের প্রত্যেককে ইমিডিয়েটলি চিহ্নিত করতে হবে, তারপর দ্রুত সেগুলিকে বন্ধ করার নির্দেশ দিতে হবে। মানে কাজ শুরু, শপথ নেওয়ার পরের দিন থেকে কাজ শুরু। যে বেআইনি মাদ্রাসা রাজ্য থেকে খুঁজে বের করো, প্রচুর অপরাধমূলক কাজ হয়, হতে দেওয়া যাবে না। যেগুলি ভ্যালিড, যেগুলি অ্যাপ্রুভড, যেগুলোর জেনুইন কাগজপত্র রয়েছে, যা সঠিকভাবে সরকারের নিয়ম মেনে চলছে যে মাদ্রাসা, তাতে সমস্যা নেই। কিন্তু বেআইনিভাবে যে মাদ্রাসা চলছে সেখানে অ্যাকশন নিতে হবে। শুধু তাই নয়, দুয়ারে সরকার এই প্রকল্পের নামে তৃণমূল কংগ্রেস ঢালাও বেআইনি শংসাপত্র দিয়েছে, ঢালাও। এই দুয়ারে সরকারের নামে এখানেও কারচুপি হয়েছে, এখানেও বিক্রি করা হয়েছে, মানে ওই শংসাপত্রের মাধ্যমে টাকা তোলা হয়েছে। মানে এরা তো কোনো জায়গায় ছাড়েনি টাকা তোলার। মানে সামান্য বাড়ির সামনে মাটি খুঁড়তে বা ড্রেন করতে বলবে টাকা দে, সামান্য আপনি বাড়িতে হয়তো ট্যাঙ্কি লাগাবেন তাতেও বলবে টাকা দে, এই পরিস্থিতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্টেপ নিয়েছেন ক্ষুদিরাম টুডু মন্ত্রী আমাদের রাজ্যের, যিনি বলেছেন যে ইমিডিয়েটলি দুয়ারে সরকারের নামে যে ঢালাও শংসাপত্র দেওয়া হয়েছে সেগুলোকে চিহ্নিত করে বাতিল করো, সব বাতিল হবে। তবে তো যারা অ্যাকচুয়াল নিডি, যাদের প্রয়োজন, যারা এই শংসাপত্রের মাধ্যমে উপকৃত হবে, উপকার পাবে, তবেই তো। কেন আমরা আদিবাসী ডেভেলপমেন্টের কথা বলি? এই কারণেই না, যারা জেনুইন দরকার যাদের, তাদেরকে এগিয়ে আসার জন্য এই প্রকল্প, এই শংসাপত্রের সুবিধা, যাতে তাদের সমাজ এগোয়। তো আমরা যদি সবাইকে ঢালাও দিয়ে নিজেরাই ইনকাম করতে লাগি, তাহলে তো চলবে না। তো এই যে প্রাইমারি স্টেপ, বেআইনি মাদ্রাসা বন্ধ হবে, বেআইনি শংসাপত্র খারিজ করা হবে, একদম বাতিল করতে হবে, তবে তো হবে।
গোড়া থেকে পরিষ্কার করো, গাছ দারুণ বেরোবে। এটাই হচ্ছে কাজ। শুধু তাই নয়, কত ভালো সুখবর এবার আমি আপনাদেরকে দেবো, শুনে মন খুশ হয়ে যাবে। এতদিন সরকারে আসা কদিন হলো? 10 দিন হয়নি। 10 দিন হয়নি, তাতেই খবর আসছে যে গুগল, আই রিপিট, গুগল পশ্চিমবঙ্গে একটি বড় প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন। একটি বড় প্রযুক্তি কেন্দ্র মানে হাব গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন গুগল। কোথায়? পশ্চিমবঙ্গে। কেন জানেন? ডাবল ইঞ্জিন সরকার বলে। জানেন যে কোনো জায়গায় টাকায় আটকাবে না। আর পশ্চিমবঙ্গের শিল্পের প্রয়োজন, দুজন উপকৃত হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কথা থাকবে, মোদির গ্যারেন্টি, আর বাঙালি মানুষের মুখ থাকবে, যাকে ভোট দিয়ে এনেছি এই শিল্পের জন্যই না। তো এই শিল্পটা দরকার। তো প্রাইমারি স্টেপে এগোতে হবে, তো কমিটি তৈরি হবে, আলোচনা হবে, বৈঠক হবে, তারপর তো সেই কাজ অলরেডি 2 দিনের মধ্যে স্টার্ট হয়ে গেছে, যেখানে জানতে পারছি আমি যে এইবার কেন্দ্রীয় সরকার এমনিতেই এআই নিয়ে ভীষণভাবে উদ্যোগী। এইবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী যিনি রয়েছেন অশ্বিনী বৈষ্ণব, উনি এই গুগল প্রতিনিধিদের সাথে রাজ্য সরকারের কর্মকর্তাদের একটি বৈঠক করেছেন। এখন অফিসিয়ালি বলেননি, কারণ কাজ হবে তারপর তো আনন্দের খবরটা দেওয়া হবে, দুম করে দিলে তো হবে না। অলরেডি বৈঠক হয়ে গিয়েছে এবং বৈঠকে পশ্চিমবঙ্গের প্রযুক্তি আর ডিজিটাল অবকাঠামো প্রকল্পের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড পরিষেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য নির্ভর প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হবে। এবং সেই কারণে গুগল এবার পশ্চিমবঙ্গে ইনভেস্ট করতে আসতে চলেছে। কেন্দ্রীয় সরকার এই দেশের নিজস্ব ইলেকট্রনিক্স আর এআই অবকাঠামোকে শক্তিশালী করার জন্য সরকারের বৃহত্তম অলরেডি একটা কৌশল তো চলছে, যেখানে আপনারা বেঙ্গালুরু দেখেছেন, হায়দ্রাবাদ দেখেছেন, পুনে দেখেছেন। তো এটার বাইরে পশ্চিমবঙ্গ যা একটা টাইমে অলরেডি ডেভেলপড ছিল, সেইখানে যদি এই হাব করা হয়, এটাকে যদি এআইতে একটুখানি যুক্ত করা হয়, গুগল হাব যদি আমাদের পশ্চিমবঙ্গে হয়, তাহলে দারুণ ব্যাপার হবে। ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, ওয়েস্ট বেঙ্গল, তবে তো দৌড়ে থাকবো আমরা। আর কেন্দ্র সরকার এমনিতেই একটু এআই টেকনোলজির দিকে হেলে থাকেন। প্রযুক্তিকে উন্নত করতে হবে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের যুগ, সেদিকে ফোকাস করতে হবে, যাতে আমরা অন্য কোনো দেশের ওপর ডিপেন্ডেন্ট না হই। এখন তো মোবাইল ছাড়া চলতে পারবো না। আপনারা পারবেন গুগল ছাড়া চলতে, বা জেমিনাই ছাড়া, চ্যাট জিপিটি ছাড়া? এটা আমাদের হামেশা কাজে লাগবে। ইউটিউব ছাড়া চলতে পারবো না। তো আমরা প্রতিনিয়ত এআইয়ের সাথে কানেক্টেড হচ্ছি। আমাদের সরকারও বলছেন কানেক্টেড যখন হচ্ছ, তাহলে তার পুরো সুবিধা যদি আমাদের দেশেই থাকে, তাহলে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট ডেভেলপড হবে, আমরা নিজেরা স্বনির্ভর হব, আর এআইয়ের সাথে ডেভেলপড কান্ট্রির দিকে এগিয়ে যাব, হয়ে যাবো। আমরা এখন ডেভেলপিং রয়েছি, ডেভেলপড হয়ে যাব। আলোচনা শুরু অলরেডি হয়ে গেছে। ভিডিওর স্টার্টিংয়েই আমি আপনাদের সামনে এমএলএর একটি ভিডিও চালিয়েছিলাম, তৃণমূল কংগ্রেসের জেতা এমএলএ, যিনি এখনও পর্যন্ত হুঁশিয়ারি দিতেই ব্যস্ত। কিভাবে থানা কন্ট্রোল করবেন, কি করে পুলিশ কথায় চলবে, কি করে ম্যান পাওয়ার দেখানো হবে, এইভাবে আপনাদের ফেরার পরিকল্পনা চলছে। এই যে কালকে মমতা ব্যানার্জি বৈঠক নিচ্ছেন, এই যে অভিষেক ব্যানার্জি ডিজিটাল যোদ্ধাদের সাথে বৈঠক নিচ্ছেন, বৈঠকে বলছেন আমরা আবার 225 হয়ে যাবে, 230 হয়ে যাবো, 250 হয়ে যাব। হবেন কিভাবে? প্রবলেমটা কোথায় সেটা তো দেখতে হবে। চেঞ্জেসটা আমরা দেখছি যে সরকার পরিবর্তন হতেই গুগল হাবকে নিয়ে আলোচনা চলছে, মানে আগামী কত বছর থাকতে হবে তার প্ল্যানিং এখন থেকে চলছে। আর তৃণমূল কংগ্রেস বলছে আমরা চলে আসবো। চলে আসবেন কি করে? আপনাদের তো ওই যে সংকল্পপত্র মানে প্রকাশ করা হয়, যেখানে বলা হয় যে আমরা এই কাজ করব, মানুষের জন্য ওই কাজ করব, সেখানেও শিল্পের কথা ছিল না। মানে এতটা কনফিডেন্স তৃণমূল কংগ্রেসের মধ্যে ছিল যে তাদের নাম শুনলে শিল্প, মানে আর যাই হোক, শিল্প এই রাজ্যে আসবে না। তো তারই মানুষ উত্তর দিয়েছেন। আর আমাদের কাছে, নতুন গভর্নমেন্টের কাছে হোপ রয়েছে যে শিল্প তো ভাই আনতেই হবে, ফোকাস ওই দিকেই রয়েছে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।